আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্য যুদ্ধে তেল সংকটের শঙ্কায় আতঙ্কিত গ্রাহক। পাম্পগুলোতে স্বাভাবিকের চেয়ে চাপ বেড়েছে কয়েক গুণ। প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি নিচ্ছেন অধিকাংশ যানবাহন চালকেরা। দেশে জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক বলছে বিপিসি। গুজবে কান না দেওয়ার আহ্বান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর। তেল কেনার পরিমাণ নির্ধারণ করেছে সরকার। হাজারো প্রাণীর বিনিময়ে গণতান্ত্রিক ধারায় ফিরেছে দেশ। পাট মেলার উদ্বোধনে রাষ্ট্রপতি। শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের তাগিদ, বললেন কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত যুগান্তকারী। সকল স্তরে দুর্নীতি মোকাবেলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে আশ্বাস প্রধানমন্ত্রীর। বিএনপির দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা শুরু। এবং মধ্যপ্রাচ্যের ২০ মার্কিন স্থাপনা ইরানের রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। অধিকাংশ হামলা প্রতিহতের দাবি দেশগুলোর। দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তেল সংকটের আশঙ্কায় প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি নিচ্ছে প্রাইভেট কার এবং মোটরসাইকেল চালকরা। ফলে রাজধানীর পাম্পগুলোতে স্বাভাবিকের চেয়ে চাপ বেড়েছে কয়েক গুণ। তবে পাম্প সংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধের কারণে আগাম প্রস্তুতি হিসেবে ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। সে কারণেই ব্যক্তিগত যানবাহনে নির্দিষ্ট পরিমাণ তেল বিক্রি করছে পাম্পগুলো। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ছুটির দিনে সকাল থেকে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে অস্বাভাবিক ভিড়। জ্বালানি তেল সংকটের আশঙ্কায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছে প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকরা। আগে যে মানুষ হয়তো 1 লিটার তেল নিত, সে এখন ফুল ট্যাঙ্কি করছে। অনেকগুলো পাম্প বন্ধ হয়ে গেছে, গেলে বলে যে তেল নাই। তো সেই করতে আমরা কি করতেছি, আমরা এক পাম্প থেকে অন্য পাম্প যাই, যে 1 ঘন্টা পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকি। দাঁড়া থাকার পরেও তেল আমরা পাচ্ছি না। 1 ঘন্টার মতো দাঁড়িয়ে আছি। অলরেডি আমি রিজার্ভে গাড়ি চালাচ্ছি, অর্থাৎ আমার ঠেলে ঠেলে গাড়ি চালাতে হচ্ছে। এখন এখানে 500 টাকার তেল দিলে আমি যে বাদবাকি কাজ কিভাবে করব বা কতটুকু ড্রাইভ করতে পারবো আমি নিজেও জানি না। যাদের তেল প্রয়োজন নেই তারাও রিজার্ভে নিয়ে যাচ্ছে, আর যাদের প্রয়োজন তারা তেল পাচ্ছে না। নর্মালি তো লাইন থাকে না তেলের পাম্পে, বাট এই রিসেন্টলি হয়তোবা এই যে যুদ্ধের জন্য এই অবস্থা, এখনকার ক্রাইসিস। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে দেশের বাজারে জ্বালানি তেলের দাম এখনো বাড়েনি। তবে ডিপো থেকে সরবরাহ কমিয়ে দেয়া এবং সাধারণ ক্রেতাদের অতিরিক্ত তেল মজুদের মানসিকতায় হিমশিম খেতে হচ্ছে পাম্প সংশ্লিষ্টদের। যুদ্ধের কারণে শুনছে তেল সংকট হবে, এই সংকটের জন্য ওরা তেল আর কি সবাই আর কি ট্যাঙ্কি ফুল করে নিতে। স্বাভাবিক সেলের 3 গুণের বেশি আপনার সেল গেছে। গাড়িতে দিতেছি 1000 আর মোটরসাইকেল দিতেছি 200, কারণ শুক্র শনি ডিপো বন্ধ থাকে আর তেল এমনি সেল হইতেছে বেশি। সবাই যদি বেশি বেশি তেল নেয় তাহলে তো সবাই পাইবে না। আগাম সংকট মোকাবেলায় পরিমিত হারে তেল দেওয়া হচ্ছে রাজধানীর প্রায় সব পাম্প থেকে। তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ আছে, গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিকেলে রাজধানীতে বিভিন্ন পাম্প পরিদর্শন শেষে এমন কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, অনেকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুদ করছেন, যার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, মালিকদের কেউ যদি কৃত্রিম সংকট তৈরি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। বিদেশ থেকে পর্যাপ্ত তেল আসার পথে রয়েছে বলেও জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। এদিকে বিপিসি থেকেও বলা হয়েছে, দেশে জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রয়েছে। গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। ওদিকে যানবাহন ভেদে দৈনিক জ্বালানি তেল কেনার পরিমাণ নির্ধারণ করে দিয়েছে সরকার। স্বাভাবিকভাবে আমরা যেটা বলবো যে প্রয়োজনের অতিরিক্ত কারোরই তেল মজুদ করবার প্রয়োজন নেই, কারণ পর্যাপ্ত মজুদ হয়েছে। বরঞ্চ আমি মনে করি বৈশ্বিক এই সংকট মোকাবেলায় দেশবাসী আমাদেরকে সহায়তা করবে। প্রয়োজন হলে আমরা ব্যক্তিগত যানবাহন অ্যাভয়েড করে গণপরিবহন চলবো। আমরা যারা একদিনে 1 সপ্তাহ তেল নিতাম, প্রয়োজনে সেক্ষেত্রে আমরা 2 দিনের তেল নিই, তাহলে এই সংকটগুলো নিরসন করা সম্ভব। হাজারো প্রাণীর বিনিময়ে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, শহীদদের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করতে হলে জ্ঞানী, বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশকে আরও সমৃদ্ধ করতে হবে। সরকারের দায়িত্ব গ্রহণে 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্তকে যুগান্তকারী বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। অধিক নির্দেশমূলক ভাষণ প্রদানের জন্য জাতীয় পাট দিবস উপলক্ষে সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সম্মাননা পুরস্কার দেয় সরকার।
একই সাথে আয়োজন করা হয় 9 দিনব্যাপী পাট ও বহুমুখী পণ্যের মেলার উদ্বোধন অনুষ্ঠানের। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত মেলার উদ্বোধন ও পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর মাধ্যমে দীর্ঘদিন পর এমন সরকারি অনুষ্ঠানে অংশ নেন রাষ্ট্রপতি। হাজারো মানুষের প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ। সকল শহীদের আকাঙ্ক্ষায় বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞান, প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে। গড়ে তুলতে হবে একটি স্বনির্ভর বাংলাদেশ। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, বর্তমান বিশ্বে পাটের গুরুত্ব বেড়েছে বহুগুণ। এই খাতের নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষ জনবল সৃষ্টি ও পাট পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার আহ্বান জানান তিনি। প্লাস্টিকের ব্যাপক ক্ষতিকর প্রভাবের প্রেক্ষাপটে চলমান বাস্তবতায় পরিবেশ বান্ধব পণ্য হিসাবে পাটের গুরুত্ব ও সমাদর বহুগুণ বেড়েছে। এই পরিবর্তিত বাস্তবতায় পাট ও পাটজাত পণ্য বাংলাদেশের সামনে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত করে দিয়ে এ সময় সরকারের বিভিন্ন উদ্যোগেরও প্রশংসা করেন তিনি। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। 9 দিনব্যাপী পাট ও বহুমুখী পণ্যের মেলা বসেছে রাজধানীর শিল্পকলা একাডেমিতে। ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সরকারের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন কৃষক সহ এই খাতের সংশ্লিষ্টরা। প্রায় 12 লাখ কৃষককে ঋণ সুবিধা দিতে সরকারের ব্যয় হবে অন্তত 16,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, শুধু ঋণ সুবিধা নয়, কৃষি খাতের উৎপাদন বাড়াতে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও নীতির সহায়তা। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনকে সাথে নিয়ে তরিক ইসলামের রিপোর্ট। এইবার ইনশাল্লাহ 12 তারিখে আমরা সরকার গঠনে সক্ষম হলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সেটিকে আমরা সুদ সহ মওকুফ করতে চাই। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার গঠনের 10 দিনের মাথায় সুদসহ 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন মওকুফ করেছে বিএনপি সরকার। এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন কৃষকরা। ওয়াদা যেটা করছিল নির্বাচনের আগে, সে ওয়াদা সে পূরণ করলো। সে আসলে দৃষ্টান্ত ভালো যে প্রমাণ দিল। সে সারের দাম, বীজের দাম এগুলা যদি কমায় দেয় তাহলে আমরা ইনশাআল্লাহ ফসল এগিয়ে নিতে পারবো। তবে শুধু আর্থিক সহায়তা নয়, কৃষি ও কৃষকদের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দাবি বিশেষজ্ঞদের। দরিদ্র চাষি না পেয়ে যদি অন্য কেউ পায়, বা খামারি না পেয়ে, বা পোলট্রি খামারি, ফিশ খামারি যারা, তারা যদি না পেয়ে অন্য কেউ পায়, তাহলে আলটিমেটলি কৃষি সেক্টরের উন্নয়নের যে উদ্যোগটা নেওয়া হলো, এই সেক্টরের উন্নয়ন হবে না। সেক্টরে যারা অবহেলিত, নিগৃহীত আছে, তাদের কিন্তু কোনো উন্নয়ন হবে না। ঋণ মওকুফে ব্যক্তি পর্যায়ে কৃষক উপকার পেলেও তা পণ্যের দাম স্থিতিশীল রাখা ও মূল্যস্ফীতিতে প্রভাব ফেলবে না বলে জানান সিপিডির গবেষণা পরিচালক। এই সুবিধাটির মাধ্যমে কৃষকের তার আর্থিক কিছুটা সাশ্রয় হবে এবং এর ফলে তার সামাজিক নিরাপত্তায় তার কিছুটা ইতিবাচক ভূমিকা রাখবে। তবে এর ফলে মূল্যস্ফীতিতে ভূমিকা রাখা বা শহরে চলে আসার প্রবণতা কমে যাবে, এই ধরনের বিষয় হবে বলে মনে হয় না। এর আগে 1991 থেকে 96 সালে কৃষকদের সহায়তায় 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছিল বিএনপি সরকার। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সকল স্তরে দুর্নীতি মোকাবেলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতা সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতারে প্রধানমন্ত্রী সব কথা বলেন। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের 51তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের প্রতি সমর্থন দিতে কূটনীতিকদের প্রতি আহ্বান জানান তিনি। মাহফিলে প্রধানমন্ত্রীর স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান ও মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান উপস্থিত ছিলেন। Our commitment is firm to strengthen democratic institutions, uphold the rule of law, protect freedoms and ensure accountability. We are equally committed to safeguarding human rights, protecting freedom of expression and fostering a culture of tolerance. We recognize that public trust depends on
transparency and integrity. And we will take firm measure, try our best to combat corruption at all levels of governance. Democracy for us is not confined to the ballot box. It is an ongoing commitment to inclusion, transparency and dialogue. ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের 2 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে বিএনপি। গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ে ওই কর্মশালার উদ্বোধন করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মশালায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারেক রহমান স্বাগত বক্তব্য রাখেন। কর্মশালায় বিএনপি চেয়ারম্যানের কন্যা জায়মা রহমানও উপস্থিত ছিলেন। এতে সংসদের কার্যপ্রণালী, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ, সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম পরিচালনার নানা দিক নিয়ে আলোচনা হয়। সংসদ সদস্যদের দক্ষতা বাড়ানোই এই কর্মশালার উদ্দেশ্য বলে জানালেন বিএনপি দলীয় সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আগামী 12 মার্চ সকাল 11টায় বসবে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই সংসদকে আমরা স্মরণীয় করে রাখতে চাই, যাতে একটা ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন প্রত্যাশা যা সৃষ্টি হয়েছে জনমনে, সে প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি। রুলস অফ প্রসিডিউর, কনস্টিটিউশন এবং সংসদীয় রীতি পদ্ধতি, আচার আচরণ, এগুলো যেগুলো প্রতিষ্ঠিত, সেই সম্পর্কে আমরা একটু ধারণা দিলাম এবং নিলাম পরস্পর আলোচনার মাধ্যমে। এই পার্লামেন্টারি কালচার এমন হবে না যেগুলো দেখে মানুষ আমাদেরকে ভর্ৎসনা করবে। এই পার্লামেন্টারি কালচার এমন হবে তখন মানুষ বলবে আমরা এরকমই একটি জাতীয় সংসদ দেখতে চেয়েছিলাম। যে কোনো দিন ঘোষণা হবে সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল। সংসদ নির্বাচনের গেজেট প্রকাশে 90 দিনের মধ্যে সংরক্ষিত আসনে নির্বাচন আয়োজনে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। রাজনীতি সচেতন ত্যাগী নারীদের মূল্যায়ন করা হলে সংসদ প্রাণবন্ত হবে বলে মনে করেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলো। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। সংরক্ষিত নারী আসনে ভোটার তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে সংসদ সচিবালয়। 300 আসনের মধ্যে 2টি আসনের ফলাফল আদালতের নির্দেশে স্থগিত এবং 2টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে শপথ নেয়া 296 জন সংসদ সদস্য সংরক্ষিত নারী আসনের ভোটার। সংরক্ষিত 50 আসনের মধ্যে বিএনপির 35টি, জামাত 11টি ও এনসিপির 1টি আসন। বাকি 3টি আসন পাবে স্বতন্ত্র জোট। দলীয়ভাবে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু না হলেও নিজেদের মতো তৎপরতা চালাচ্ছেন অনেকেই। বর্তমান প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবার জন্য আমিও আমার বাকি জীবনটা উৎসর্গ করে দিতে চাই নারীর ক্ষমতায়নে, নারীর জাগরণে। বাংলাদেশের যে কোনো ভালো কাজে আমি যেন কাজে লাগতে পারি, এটাই আমার উদ্দেশ্য। এবং দলের কাছে আমার দাবি যে আমাকে সেই সুযোগটা যেন তারা দেন। তাদের আশা নবীন প্রবীণের সমন্বয়ে এমন 50 জনকে দল বেছে নেবে যাদের অংশগ্রহণে সংসদ হবে কার্যকর। সর্বস্তরের নেতাকর্মী আমাকে বিশ্বাস করে, তারাই এই সংরক্ষিত আসনে মহিলা এমপির কথা বলছেন। এখন দল যদি আমাকে মূল্যায়ন করতে চান, আমি থাকলে আমার নেতাকর্মীরা আশ্বস্ত হবে। অনেস্টি থেকে কখনো আমি সরে দাঁড়াইনি। দল যদি আমাকে মনে করেন যে আমি যোগ্য স্থানে আছি, তাহলে আমি আশাবাদী। সৎ, যোগ্য এবং দক্ষ এবং সংসদে যাওয়ার মতো তাদের অবস্থান আছে এবং দল যেন তাদেরকে মূল্যায়ন করে এবং নতুন মুখের ভিড়ে যেন আমরা ত্যাগীরা যেন হারিয়ে না যাই। এবার ত্যাগী ও যোগ্য নেতৃত্বের মূল্যায়ন হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বাছাই করে আমাদের যিনি প্রধান পার্টির চেয়ারম্যান তারেক রহমান সাহেব যোগ্য ব্যক্তিদেরকেই মনোনয়ন দেবে। বিগত সময়ে সংরক্ষিত আসনের কোনো সংসদ সদস্যের কারণে নেতিবাচকভাবে পরিচিতি পেয়েছে এ পদটি। সাধারণ জনগণ বলছেন 300 জন নির্বাচিত সংসদ সদস্যের সাথে এমন 50 জন সংরক্ষিত আসনে নারীকে নিয়ে আসতে হবে যাদের অংশগ্রহণে সংসদ হবে প্রাণবন্ত। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগগুলোর বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে জামাত ইসলামী। জুম্মা নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের আগের সমাবেশে দাবি জানায় দলটি। এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই অভিযোগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের অপসারণ চান এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের দাবি জানান। আপনি সাক্ষাৎকারে মিন করতে চেয়েছেন ইসলামী রাজনীতি যারা করে নারীর ক্ষমতায়ন মর্যাদার ব্যাপারে আপনি তাদেরকে দোষী করতে চেয়েছেন যে তারা সে অধিকার চায় না। না, বরং আপনারা নারীবাদী হওয়ার দাবি করে যা বলেন তার চেয়ে হাজারো লক্ষ গুণ নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। আপনি আনন্দবাজারের সঙ্গে একটা সাক্ষাৎকারে আপনি বলে ফেললেন, এই কথাটা কেন বলতে গেলেন যে আমি যদি কোনো মবের শিকার হই তাহলে জামাত শিবিরকেই দায়ী থাকতে হবে। জামাত ইসলামী তো কোনো মবকে বিশ্বাস করে না, জামাত ইসলামী কোনো মবের রাজনীতি করে না। এনসিপিকে নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে অনেক প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে এনসিপির যাত্রা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন কথা বলেছেন তিনি। নাহিদ জানান, গণ অভ্যুত্থানের নেতৃত্বের বড় একটি অংশ এনসিপি থেকে এসেছে। দাবি করেন, শিল্প সাহিত্য ও সংস্কৃতির মধ্য দিয়ে অভ্যুত্থান বেঁচে থাকবে। জুলাই নিয়ে নিরপেক্ষভাবে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করেন নাহিদ ইসলাম। আমাদেরকে শুনছেন এনসিপি শুভাকাঙ্ক্ষী, তাদেরকেও বলবো জুলাই গণ অভ্যুত্থান তরুণ নেতৃত্ব ভাই, এবার বইমেলা আপনারা যাবেন, আপনারা বই কিনবেন, অন্যকে বই কিনতে উৎসাহিত করবেন। আমাদের প্রকাশনা শিল্প যাতে সমৃদ্ধ হয়, আমাদের লেখক সাহিত্যিকরা যাতে ভালো একটা অবস্থায় যেতে পারে, আমাদের এই বইয়ের শিল্প প্রকাশনা শিল্প, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরান নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে। সংঘাত বিস্তৃত হচ্ছে স্থল, আকাশ ও সমুদ্র পথে। তেহরান বলছে, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ থামাবে না। বৃহস্পতিবার রাতে ইসরায়েল, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতারের মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে দেশগুলোর দাবি, অধিকাংশ হামলা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র দ্রুতই জোরালো হামলা চালাবে। বিস্তারিত আসিফুর রহমান সাগরের রিপোর্টে। ইরানে অব্যাহত হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের রাজধানী তেহরানের আকাশে যুদ্ধবিমানের প্রচণ্ড শব্দ এবং সেই সঙ্গে বড় ধরনের বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে বলে জানিয়েছে আল জাজিরা। তবে মার্কিন ও ইসরায়েলের হামলায় দমানো যাচ্ছে না ইরানকে। প্রতিশোধমূলক পাল্টা আক্রমণ আরও জোরদার করেছে দেশটি। কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ প্রায় পুরো অঞ্চলে হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার রাতে তেহরান একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানিয়েছে রয়টার্স ও আল জাজিরা। ইরানের দাবি, মধ্যপ্রাচ্যে কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের অন্তত 20টি সামরিক স্থাপনায় তারা হামলা চালিয়েছে। তবে অধিকাংশ হামলা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে দেশগুলো। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ধ্বংস করেছে। বাহরাইনের রাজধানী মানামায় 2টি হোটেল ও একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা হয়েছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কুয়েত সেনাবাহিনী জানিয়েছে, রাতে তাদের লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। রাজধানী কুয়েত সিটির দক্ষিণের একটি বিমান ঘাঁটির কাছে বিস্ফোরণ ও আগুনের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে কুয়েতে মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কাতারের কর্মকর্তারা জানিয়েছেন, তারা 13টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছেন। একটি ক্ষেপণাস্ত্র দেশটির জলসীমায় পড়েছে। এদিকে ইরানের সামরিক কর্মকর্তারা বলছেন, শত্রুর ঘাঁটিতে কঠোর আঘাত হানা অব্যাহত থাকবে। দেশটির খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় দপ্তরের ডেপুটি কমান্ডার জেনারেল কিউমার্স হায়দারি বলেছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই যুদ্ধ থেকে সরে আসবে না তেহরান। এদিকে আকাশপথের সংঘাত এখন সমুদ্রেও ছড়িয়ে পড়েছে। ভারত মহাসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজে টর্পেডো হামলার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ইরানের সামরিক কর্মকর্তাদের বক্তব্য, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী কোনো জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেওয়া হবে না। এদিকে ইউরোপের কয়েকটি দেশ পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।
ফ্রান্স সাইপ্রাসে যুদ্ধজাহাজ পাঠিয়েছে, আর ইংল্যান্ড সেখানে অ্যান্টি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। ইরানকে দমাতে না পেরে যুক্তরাষ্ট্র আরও দীর্ঘমেয়াদী সংঘাতের প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের হারানোর পরও ইরান পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। এতে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। একই সাথে অঞ্চলটিতে সেনা ও সামরিক সরঞ্জাম বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করছে পেন্টাগন। ধারণা করা হচ্ছে ইরানের বিরুদ্ধে চলমান অভিযান অন্তত 100 দিন চলতে পারে। এবারে অর্থ সংবাদ। ঈদের আগে ঊর্ধ্বমুখী মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। বেড়েছে চালের দামও। মোটা চাল কেজিতে 2 থেকে 3 টাকা আর আতপ চাল কেজিতে 30 টাকা বেড়েছে। চড়া দাম সবজির বাজারেও, তবে স্থিতিশীল রয়েছে গরুর মাংসের দাম। বিস্তারিত জানাচ্ছেন জেমস হামিদ। গত কয়েকদিনে রাজধানীর বাজারে সরবরাহ বেড়েছে শাকসবজির, তবে সে অনুযায়ী দাম কমেনি খুব একটা। ক্রেতারা বলেছেন অনেক সবজির দাম মধ্যবিত্ত ও নিম্নবিত্তের নাগালের বাহিরে। মধ্যবিত্তদের জন্য এটা সহনশীল না, কারণ তারা ইনকামের পরে কিনতে গেলে এই দামটাও তাদের কাছে বেশি। কপি 60 টাকা, ফুলকপি 50 টাকা, বেগুন 70 টাকা, মিষ্টি কুমড়া 60 টাকা কেজি যাচ্ছে, যেভাবে আছে সাধারণ মানুষের নাগালের বাইরে। অন্যদিকে মোটা চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। ঈদকে সামনে রেখে পোলাও চাল কেজিতে বেড়েছে 30 টাকা। 145-50 টাকা পোলাও চাল, ভালো মানের পোলাও চাল বর্তমানে। একই সাথে রোজা ও ঈদকে সামনে রেখে বাড়ছে মুরগির দাম। ব্রয়লার মুরগি কেজিতে 30 টাকা আর সোনালী মুরগি 20 টাকা বেড়েছে। তবে কিছুটা কমেছে ডিমের দাম। আগের মতোই আছে গরু ও খাসির মাংসের দাম। কেজিতে বাড়ছে আপনার 30-35 টাকা সোনালী। ব্রয়লার বাড়ছে আপনার কেজিতে 30 টাকা। রোজা ঈদে যেন নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল না হয়, সেজন্য সরকারের মনিটরিং জোরদারের আহ্বান সাধারণ মানুষের। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। গত বছরের রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফলে নতুন রাজনৈতিক শক্তি রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি এগিয়ে আছে। এখনো পর্যন্ত আরএসপি 90টি আসন, নেপালি কংগ্রেস 9টি, সিপিএন ইউএমএল 8টি আসন, নেপালি কমিউনিস্ট পার্টি 7টি আসন এবং অন্যান্যরা 1টি আসনে জয় পেয়েছে। নির্বাচন কমিশনের মুখপাত্র প্রকাশ নিউপানে জানিয়েছেন, অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গণনা চলছে। এবার নির্বাচনে মোট 59% ভোট পড়েছে। এদিকে মর্যাদাপূর্ণ ঝাপা 5 আসনে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পেছনে ফেলে কাঠমান্ডুর সাবেক মেয়র ও জনপ্রিয় র্যাপার বলিন্দ্র শাহ বালেন এগিয়ে রয়েছেন। এবারে খেলার খবর। এএফসি নারী এশিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে চীনের বিপক্ষে যে উদ্দীপ্ত নৈপুণ্য দেখিয়েছিল, দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে তার ছিটে ফুটাও দেখাতে পারল না বাংলাদেশ। তাতে 5-0 গোলের বড় পরাজয়ে মাঠ ছাড়ল কোচ পিটার বাটলারের দল। প্রথমার্ধের যোগ করার সময় 3য় মিনিটে পেনাল্টি গোলে উত্তর কোরিয়াকে এগিয়ে দেন মিয়ং ইউ জং, আর শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কিম কিয়ং ইয়ং। 2-0 গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পরেও আক্রমণ অব্যাহত রাখে উত্তর কোরিয়া। 62 মিনিটে উন ইয়ং 3-0 ব্যবধানে এগিয়ে দেন দলকে। পরের মিনিটে ব্যবধান 4-0 করেন কিম কিয়ং ইয়ং। নির্ধারিত সময়ের খেলা শেষের 1 মিনিট আগে হান জিন হং জং ব্যবধান 5-0 করেন। জাতীয় দলের খেলোয়াড়দের বেতন কাঠামোতে আনতে সরকারি উদ্যোগকে সাধুবাদ জানান ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট কাজী রাজিবুদ্দিন আহমেদ চপল। রাজধানী ঢাকায় ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার উদ্যোগে ইফতার অনুষ্ঠানে চপল বলেন, সরকারের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পেলে আগামী 2032 সালে বিশ্ব অলিম্পিক গেমসে বাংলাদেশ স্বর্ণপদক জিততে পারবে। মাহফিলে ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, যুব ও ক্রীড়া সচিব মাহবুবুল আলম, ক্রীড়া সংগঠন এবং সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
সংবাদ শেষ করছি বাহারি রকমের খবর দিয়ে। রাজধানীতে জমে উঠেছে ইফতারের বাজার। ছুটির দিনে পরিবারকে সঙ্গে নিয়ে ইফতারি কিনতে এসেছেন অনেকে। বাঙালির চিরচেনা ছোলা মুড়ি, পেঁয়াজু, বেগুনির পাশাপাশি চাহিদা বেড়েছে হালিম, কাবাব ও বিরিয়ানির মতো মশলা জাতীয় খাবারের। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান তুহি। দুপুর গড়িয়ে বিকেল, ছুটির দিনে জমে উঠেছে রাজধানীর বিভিন্ন এলাকায় থাকা ইফতার বাজার। সারি সারি দোকানে সাজানো বিভিন্ন পদের বাহারি লোভনীয় খাবার। নানা ধরনের ইফতার সামগ্রী নিয়ে ক্রেতাদের ডাকছেন বিক্রেতারা। ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে ইফতার কিনতে ভিড় করেন অনেকে। ইফতার কেনা উপভোগ করছেন ছোট্ট বাচ্চারাও। ভালো লাগছে। বাচ্চারা চিন্তা করতেছে বাইরে যাবে, আবার সন্ধ্যা পর আবার বের হবে, একটু ওই যে কেনাকাটাও আছে, তো চিন্তা করলাম একটু আগে একটু কিনে এই ইফতারের আইটেমটা কিনে ওদেরকে বাসায় রেখে আবার একটু পরে বের হই, এই উদ্দেশ্যে আসা আর কি। বাঙালির ঐতিহ্যবাহী ইফতারে থাকবে ভাজা পোড়া, তবে চিরচেনা ছোলা মুড়ি, পেঁয়াজু, বেগুনি রেখে এবার চাহিদা বেশি কাবাবের মতো আইটেমের। কেউ আবার কিনছেন বিরিয়ানি। মেইনলি সেল হয় কাবাব আইটেমস, তারপরে জিলাপিও ভালো বিক্রি হয়, হালিম আছে। আমাদের এখানে মূলত কাস্টমারটা কাবাব বেস্টে বেশি আসে আমাদের এখানে, কারণ আমাদের রেস্টুরেন্টে কাবাবটা স্পেশালি আমাদের এখানে, তো আমাদের বারবিকিউ, তান্দুরি, হারিয়ালি কাবাবগুলো বেশি কাস্টমার নিয়ে থাকে আমাদের এখান থেকে। ছুটির দিনে ভিড় বেড়েছে রেস্টুরেন্টেও। জায়গা না পেয়ে অনেকে বসেছেন সিঁড়িতে। তবে কষ্ট করে হলেও একসঙ্গে বসে ইফতারের আনন্দ রোজাদারদের চোখে মুখে। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মধ্যপ্রাচ্য যুদ্ধে তেল সংকটের শঙ্কায় আতঙ্কিত গ্রাহক। পাম্পগুলোতে স্বাভাবিকের চেয়ে চাপ বেড়েছে কয়েক গুণ। প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি নিচ্ছেন অধিকাংশ যানবাহন চালকেরা। দেশে জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক বলছে বিপিসি। গুজবে কান না দেওয়ার আহ্বান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর। তেল কেনার পরিমাণ নির্ধারণ করেছে সরকার। হাজারো প্রাণীর বিনিময়ে গণতান্ত্রিক ধারায় ফিরেছে দেশ। পাট মেলার উদ্বোধনে রাষ্ট্রপতি। শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের তাগিদ বললেন কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত যুগান্তকারী। সকল স্তরে দুর্নীতি মোকাবেলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে, আশ্বাস প্রধানমন্ত্রীর। বিএনপির দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা শুরু। এবং মধ্যপ্রাচ্যের 20 মার্কিন স্থাপনা ইরানের রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। অধিকাংশ হামলা প্রতিহতের দাবি দেশগুলোর। দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/8nbangla news।